হ্যালো স্টুডেন্টস, ক্লাস 12-এর ইউনিট 9 অর্থাৎ কোঅর্ডিনেশন কেমিস্ট্রি বা কোঅর্ডিনেশন কম্পাউন্ডস আজকে 10 নম্বর ভিডিও। আমরা লাস্ট ক্লাসে ওয়ার্নার্স কোঅর্ডিনেশন থিওরি পড়েছিলাম। আজকে আমরা পড়ব ভ্যালেন্স বন্ড থিওরি। আশা করা যায় আজকের ভিডিওতেই ভ্যালেন্স বন্ড থিওরিটা শেষ করতে পারবো। যদি সম্ভব না হয় তাহলে নেক্সট ভিডিওতে এটা এক্সটেন্ডেড হবে, ম্যাক্সিমাম 2টো ভিডিও লাগবে। তারপরে আমরা চলে যাব ক্রিস্টাল ফিল্ড থিওরিতে। এবার ভ্যালেন্স বন্ড থিওরি আমরা অলরেডি পড়ে রেখেছি কোথায়? ক্লাস 11-এ কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে। ভ্যালেন্স বন্ড থিওরির এক্সটেনশন হিসেবে সেইখানে আমরা দেখেছিলাম থিওরি অফ হাইব্রিডাইজেশন এবং তারপরে ভিএসিপিআর থিওরি। ওইটুকু যদি আমাদের মাথায় থাকে তাহলে এই চ্যাপ্টারের ভ্যালেন্স বন্ড থিওরির অর্ধেক কাজই আমাদের হয়ে যাবে। এবার ভ্যালেন্স বন্ড থিওরিতে ক্লাস 11-এ আমরা কি দেখেছিলাম? যে দুটো অ্যাটম তারা কম্বাইন করছে এবং একটা মলিকিউল তৈরি হচ্ছে। অ্যাটমিক অরবিটালগুলোর ওভারল্যাপিং হচ্ছিল। সেখানে দুটো সিঙ্গলি ফিল্ড অরবিটাল অর্থাৎ একটা একটা করে ইলেকট্রন ছিল সেই অরবিটালগুলোতে, যারা ওভারল্যাপ করেছিল এবং পিওর কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন তৈরি হয়েছিল। এক্ষেত্রে বিষয়টা একটু আলাদা। এখানে অসমযোজী বন্ধন বা কোঅর্ডিনেট বন্ড তৈরি হবে। আমরা অলরেডি জেনেছি এই চ্যাপ্টারেই যে সেন্ট্রাল মেটাল অ্যাটম বা আয়ন, তার হচ্ছে একটা ভ্যাকেন্ট বা এমটি অরবিটাল থাকবে, আর লিগ্যান্ড যার একটা ফিল্ড অরবিটাল থাকবে। তো সেন্ট্রাল মেটাল অ্যাটমের একটা ভ্যাকেন্ট অরবিটালে লিগ্যান্ড তার ফিল্ড অরবিটাল, মানে যেখানে দুটো ইলেকট্রন আছে, এইটাকে ডোনেট করবে। অর্থাৎ লিগ্যান্ডের ফিল্ড অরবিটালের সঙ্গে সেন্ট্রাল মেটাল অ্যাটমের এমটি অরবিটালের ওভারল্যাপিং হবে। আমরা এটাকে বলছিলাম যে ডোনার, এটাকে বলছিলাম অ্যাকসেপ্টার। তো যারা ইলেকট্রন পেয়ার ডোনেট করে তাদেরকে লুইস বেস, আর যারা অ্যাকসেপ্ট করে তাদের লুইস অ্যাসিড ইত্যাদি বলে আমরা জানি। সুতরাং সেন্ট্রাল মেটাল অ্যাটম একটা লুইস অ্যাসিড হিসেবে এখানে কাজ করে, বা লিগ্যান্ডগুলো লুইস বেস হিসেবে কাজ করে। এগুলো আমরা অলরেডি বলে রেখেছি এই চ্যাপ্টার, সুতরাং সেগুলো আর রিপিট করছি না, সেগুলো আমি লিখিও নি আর এখানে। তো মূল ব্যাপারটা কি হচ্ছে? সেন্ট্রাল মেটাল অ্যাটম বা আয়নের সঙ্গে লিগ্যান্ডের ওভারল্যাপিং, লিগ্যান্ডের ফিল্ড অরবিটাল আর মেটাল অ্যাটমের এমটি অরবিটাল। তো শুরুতেই এখানে আমরা কি বলছি দেখো, যে এগুলো পস্টুলেটস, এগুলো আগে আমাদের একটু জেনে রাখতে হবে। সেন্ট্রাল মেটাল অ্যাটম মে লুজ রিকোয়ার্ড নাম্বার অফ ইলেকট্রনস টু ফর্ম আয়ন। সেন্ট্রাল মেটাল অ্যাটম ইলেকট্রন লুজ করে সেন্ট্রাল মেটাল আয়ন তৈরি করতে পারে। এবার সেটা করতে পারে, মে লুজ, আবার নাও করতে পারে। আমরা অনেক এক্সাম্পল এখানে দেখেছি যেখানে সেন্ট্রাল মেটাল অ্যাটমটা তার অক্সিডেশন স্টেট 0, যেমন ধরো নিকেল কার্বনিল, আয়রন কার্বনিল, কোবাল্ট কার্বনিল ইত্যাদি বেশ কিছু যৌগের মধ্যে। তো ম্যাক্সিমাম কম্পাউন্ডে কি হয়? সেন্ট্রাল মেটাল অ্যাটমটা আয়ন ফর্মেই থাকে এবং সেটা করতে গেলে অবশ্যই তাকে ইলেকট্রন লুজ করে সেই আয়ন ফর্মে যেতে হবে। এবার বলছে সেন্ট্রাল মেটাল অ্যাটম অর আয়ন শুড কন্টেইন এমটি অরবিটালস ইকুয়াল টু ইটস কোঅর্ডিনেশন নাম্বার। কোনো একটা কম্পাউন্ডে সেন্ট্রাল মেটাল অ্যাটমের কোঅর্ডিনেশন নাম্বার যত, ধরা যাক K4 FeCN6, তাহলে এই যে FeCN6 4 মাইনাস আয়ন, এখানে 6 হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার Fe2+-এর। তাহলে প্রথম কথা Fe2+ তৈরি হবে, অর্থাৎ দুটো ইলেকট্রন লস করবে, Fe2+ হবে। হওয়ার পরে ওর 6টা এমটি অরবিটাল থাকতে হবে, যে 6টা এমটি অরবিটালে 6টা CN- এসে কী করবে? ইলেকট্রন পেয়ার ডোনেট করতে পারবে। তাহলে এমটি অরবিটাল কতগুলো থাকতে হবে? যত হচ্ছে তার কোঅর্ডিনেশন নাম্বার ততগুলো। এবার বলছে ফর দিস পারপাস, মানে এই এত সংখ্যক এমটি অরবিটাল বানানোর জন্য অনেক সময় এরকম হয়, সাম অরবিটাল মে রিঅ্যারেঞ্জ, কিছু অরবিটাল রিঅ্যারেঞ্জ হতে পারে, আবার নাও পারে, প্রয়োজন অনুসারে। আমরা এক্সাম্পল দেখার সময় সেগুলো ডিটেলে দেখব। আচ্ছা, এখানে একটা ভুল ছিল, এখানটা ইলেকট্রন লেখা ছিল, নাম্বার অফ এমটি অরবিটালস হবে। তাহলে কি হলো? যে যতগুলো এমটি অরবিটাল দরকার সেইটা পাওয়ার জন্য ওই সেন্ট্রাল মেটাল অ্যাটম বা আয়নের যে অরবিটালগুলো আছে, ভ্যালেন্স শেলের অরবিটাল অবশ্যই। এবার ধরো আমরা K4 FeCN6 বলছিলাম, তাহলে আয়রন যেহেতু ট্রানজিশন এলিমেন্ট, তাহলে ওদের জন্য ভ্যালেন্স শেল আমরা জানি আউটার মোস্ট শেল এবং তার আগের N-1 ডি অরবিটালটা। তো এই সবগুলো মিলিয়ে তারা রিঅ্যারেঞ্জ করবে এবং তারা পেয়ারিং অফ ইলেকট্রন ঘটাবে, ইলেকট্রনগুলোকে পেয়ার করিয়ে সেই প্রয়োজনীয় সংখ্যক ফাঁকা অরবিটাল তৈরি করবে। এরপর সেই ফাঁকা অরবিটালগুলো হাইব্রিডেশনে যাবে। এমটি অরবিটালস আন্ডারগো হাইব্রিডাইজেশন। নাম্বার অফ হাইব্রিড অরবিটালস, যাকে আমরা HO দিয়ে সংক্ষেপে প্রকাশ করি, ডিনোটস কোঅর্ডিনেশন নাম্বার অফ সেন্ট্রাল মেটাল অ্যাটম। পুরো ব্যাপারটা কী দাঁড়ালো? যে প্রথমে সেন্ট্রাল মেটাল অ্যাটম ইলেকট্রন লুজ করলো,
আয়ন তৈরি হলো। এবার সেই আয়নে যতগুলো ফাঁকা অরবিটাল আছে দেখা যাবে যে মানে ওটা দেখা হচ্ছে যে নাম্বার অফ ভ্যাকেন্ট অরবিটাল আর যতগুলো ইলেকট্রন পেয়ার আসছে লিগ্যান্ডের থেকে সেটা সমান কিনা। যদি সমান না হয়, যদি ভ্যাকেন্ট অরবিটালের সংখ্যা কম হয়, তখন এই পেয়ারিং ঘটে এবং প্রয়োজনীয় সংখ্যক ভ্যাকেন্ট অরবিটাল তৈরি হয়। কতগুলো, যত কোঅর্ডিনেশন নাম্বার যত, ততগুলোই ভ্যাকেন্ট অরবিটাল তৈরি হবে এবং তারাই কোঅর্ডিনেশন নাম্বারে যাবে, তারাই হাইব্রিডেশনে যাবে। সুতরাং নাম্বার অফ হাইব্রিড অরবিটাল ততগুলোই তৈরি হবে, অর্থাৎ নাম্বার অফ হাইব্রিড অরবিটালটাই হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বারকে ডিনোট করে। যদি 6টা অরবিটাল ভ্যাকেন্ট হয়, তার মানে 6টা ইলেকট্রন পেয়ার নেবে সেন্ট্রাল মেটাল অ্যাটম। এবার বলছে লিগ্যান্ডস ডোনেট লোন পেয়ার টু দ্য এমটি হাইব্রিড অরবিটাল। যখন হাইব্রিডেশন হয়ে গেল, হাইব্রিড অরবিটাল তৈরি হয়ে গেল, সেইখানে এবার লিগ্যান্ডগুলো ইলেকট্রন পেয়ার দিচ্ছে, অর্থাৎ কোঅর্ডিনেট বন্ড তৈরি করছে বাই ওভারল্যাপিং অফ ফিল্ড অরবিটাল অফ লিগ্যান্ড অ্যান্ড এমটি হাইব্রিড অরবিটাল অফ সেন্ট্রাল মেটাল অ্যাটম অর আয়ন। এদের মধ্যে ওভারল্যাপিং হচ্ছে এবং কোঅর্ডিনেট বন্ড তৈরি হচ্ছে। এইবার জিওমেট্রি অফ কমপ্লেক্স ডিপেন্ড অন কোঅর্ডিনেশন নাম্বার অফ সেন্ট্রাল মেটাল অ্যাটম অর আয়ন। সেন্ট্রাল মেটাল অ্যাটম অর আয়ন তার কোঅর্ডিনেশন নাম্বার যত, মানে যতগুলো ভ্যাকেন্ট অরবিটাল, ততগুলো ইলেকট্রন পেয়ার আসবে, ততগুলোই বন্ড তৈরি হবে এবং সেই অনুযায়ী তার জিওমেট্রিটা ডিফাইন্ড হবে। আমরা যেটা অলরেডি ভ্যালেন্স বন্ড থিওরিতে ক্লাস 11এই পড়ে দেখেছি, ঠিক আছে? সেটা তোমরা নিশ্চয়ই জানো যে, আচ্ছা এখানে একটা জিনিস উল্লেখযোগ্য, সেটা হচ্ছে যে দেখো খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আমরা যখন ভিএসিপিআর থিওরি পড়লাম, ভিএসিপিআর থিওরিটা তো ভ্যালেন্স বন্ড থিওরির যে একটা এক্সটেনশন ছিল। তার প্রথম যে রুলটা ছিল যে যদি সেন্ট্রাল অ্যাটমের কোনো লোন পেয়ার না থাকে, তাহলে ওই কম্পাউন্ডের বা ওই মলিকিউলের জিওমেট্রি সেটা ডিস্টার্বড হবে না, রেগুলার জিওমেট্রি পাবে। যেমন দুটো যদি ইলেকট্রন পেয়ার থাকে তাহলে লিনিয়ার, 3টে হলে ট্রাইগোনাল প্লেনার, 4টে হলে টেট্রাহেড্রাল ইত্যাদি। আর যদি লোন পেয়ার প্রেজেন্ট থাকে তখন তাদের জিওমেট্রি সেই অনুযায়ী পাল্টাতে থাকবে। যেমন আমরা অ্যামোনিয়ার ক্ষেত্রে পাই যে sp3 হলেও পিরামিডাল হয়, জলের ক্ষেত্রে ভি শেপড হয় ইত্যাদি ইত্যাদি। তো লোন পেয়ার যদি না থাকে সেন্ট্রাল অ্যাটমের, তাহলে আমরা রেগুলার জিওমেট্রি পাই। এবার এইখানটা চলে আসে মানে আমাদের যে কী বলবো কমপ্লেক্সের ক্ষেত্রে কী হচ্ছে, আমরা দেখছি যে ঠিক ততগুলোই অরবিটাল, ভ্যাকেন্ট অরবিটাল বা এমটি অরবিটাল, তারা হাইব্রিডেশনে যাচ্ছে ঠিক যতগুলো বন্ড তৈরি করতে হবে, মানে কোঅর্ডিনেশন নাম্বার যত। সুতরাং যদি 6টা বন্ড তৈরি করতে হয়, কোঅর্ডিনেট বন্ড, অর্থাৎ কোঅর্ডিনেশন নাম্বার যদি 6 হয়, তাহলে 6টা ভ্যাকেন্ট অরবিটাল তারা হাইব্রিডেশনে যাচ্ছে। যদি কোঅর্ডিনেশন নাম্বার 4 হয়, অর্থাৎ 4টে যদি কোঅর্ডিনেট বন্ড তৈরি করতে হয়, তাহলে 4টে অরবিটাল হাইব্রিডেশনে যাচ্ছে। সুতরাং কোনো হাইব্রিড অরবিটাল এক্সট্রা থাকছে না। আর এখানে ফাঁকা অরবিটালগুলোর হাইব্রিডেশন হচ্ছে। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এইটা যে এখানে ওই এমটি অরবিটালগুলোর এখানে হাইব্রিডেশন হচ্ছে। আমরা জানি হাইব্রিডেশন ভ্যাকেন্ট অরবিটালের হতে পারে, ফুললি ফিল্ড অরবিটালের হতে পারে, আর হাফ ফিল্ড অরবিটালেরও হতে পারে। এইখানে যেহেতু ভ্যাকেন্ট অরবিটালের হাইব্রিডেশন হচ্ছে এবং ঠিক যতগুলো বন্ড তৈরি হবে ততগুলোই অরবিটাল হাইব্রিডেশন যাচ্ছে, সুতরাং এক্সট্রা কোনো অরবিটাল এখানে থাকার কোনো স্কোপ নেই। সুতরাং সেন্ট্রাল মেটাল অ্যাটমের এক্সট্রা লোন পেয়ার থাকারও কোনো স্কোপ নেই। সুতরাং পুরোপুরি জিওমেট্রি, এখানে যা যা আমরা কমপ্লেক্সের জিওমেট্রি পাবো সবই হবে রেগুলার জিওমেট্রি, ঠিক আছে? লিনিয়ার, ট্রাইগোনাল প্লেনার, টেট্রাহেড্রাল, তারপরে ট্রাইগোনাল বাইপিরামিডাল, অক্টাহেড্রাল ইত্যাদি ইত্যাদি সমস্ত রেগুলার জিওমেট্রি হবে, ঠিক আছে? আচ্ছা এবার এই টেবিলটা কপি করো। দেখো প্রথমে কোঅর্ডিনেশন নাম্বার, তারপরে হাইব্রিডাইজেশন মানে sp/sp2 কোনটা সেটা, তারপরে কোন কোন অরবিটাল হাইব্রিডেশন টেক পার্ট করেছে, তারপরে জিওমেট্রি, তারপরে BA মানে বন্ড অ্যাঙ্গেল। তাহলে প্রথমে হচ্ছে আমরা শুরু করব কোঅর্ডিনেশন নাম্বার 2 দিয়ে। যদিও আমাদের এই ভ্যালেন্স বন্ড থিওরিতে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার 4 এবং 6, বাদবাকিগুলো তেমন কোনো ইম্পর্টেন্স নেই। তবু 4টা তো আমাকে কমপ্লিট করতেই হবে, আর একটা দুটো এক্সাম্পল দেখে নিতে হবে 2, 3 ওরও। তাহলে যখন দুটো অরবিটাল ইনভলভ হয় তখন আমরা জানি যে sp হাইব্রিডেশন হয়। একদম আমরা ক্লাস 11-এ যেরকম শিখেছি ভ্যালেন্স বন্ড থিওরি বা VSEPR থিওরি রাদার, উইদাউট লোন পেয়ার মানে রেগুলার জিওমেট্রি, এক্স্যাক্টলি সেরকমই হতে চলেছে। এখানে কিছু তার সঙ্গে অ্যাডিশন আছে। তো যখন দুটো ইলেকট্রন পেয়ার থাকে তখন আমরা জানি যে sp দুটো অরবিটাল ইনভলভ হয়। তাহলে এক্ষেত্রেও যখন কোঅর্ডিনেশন নাম্বার 2, তার মানে দুটো ইলেকট্রন পেয়ার লিগ্যান্ড থেকে আসছে, দুটো ভ্যাকেন্ট বা এমটি অরবিটালে সেন্ট্রাল মেটাল অ্যাটমের। তো সেন্ট্রাল মেটাল অ্যাটমের সেই দুটো ভ্যাকেন্ট অরবিটাল কী কী? একটা S আর একটা P। এবার P মানে PX, PY আর PZ, এর মধ্যে যে কোনো একটা, আমি any1 লিখে দিলাম ব্র্যাকেটে। অবশ্যই এই সময় জিওমেট্রি কীরকম হবে? লিনিয়ার বা সরলরৈখিক। সংক্ষেপে আমরা ব্র্যাকেটে আমরা এরকম দেখাতে পারি, লিগ্যান্ড, দুটো লিগ্যান্ড থেকে দুটো ইলেকট্রন পেয়ার এলো, কোঅর্ডিনেট বন্ড তৈরি হলো, আর অবশ্যই বন্ড অ্যাঙ্গেল 180 ডিগ্রি।
নেক্সট হচ্ছে কন্ডিশন নাম্বার 3, যখন 3খানা অরবিটাল ইনভলভড হবে তখন sp2 হাইব্রিডেশন হবে। কারা কারা ইনভলভড? অরবিটালস s আর দুটো p মানে px py আর pz, এই দুটোর মধ্যে যে এই তিনটার মধ্যে যে কোনো দুটো, ঠিক আছে। যদি s px আর py হয় তাহলে ট্রাইগোনাল প্লেনার শেপ হবে, তো সেটা xy প্লেনে থাকবে। যদি px আর pz ইনভলভড হয় তাহলে xz প্লেনে থাকবে, এরকম। তাহলে আমরা লিখবো যে ট্রাইগোনাল প্লেনার যদি হয় তাহলে নিশ্চয়ই এরকম দেখতে হবে এবং 120 ডিগ্রি বন্ড অ্যাঙ্গেল হবে, রাইট। যদি কন্ডিশন নাম্বার 4 হয়, এখানে একটা দাগ দিয়ে নিই, 3 হয়ে গেল, এটা 2 হয়ে গেল। 4 যদি হয় কন্ডিশন নাম্বার, ইলেকট্রন পেয়ার যদি 4 হয় আমরা জানি sp3 হাইব্রিডেশন হয়। এবার সেখানেই আমি বলেছিলাম ক্লাস 11-এ, যদি ভিডিওটা তোমরা কেউ না দেখে থাকো তাহলে দেখে নাও একবার, যে 4 যদি ইলেকট্রন পেয়ার হয় তখন হাইব্রিডেশন হতে পারে sp3, হতে পারে d3s, হতে পারে dsp2, 3টে অপশান ছিল। সেখানে আমরা শুধুই sp3 পড়েছিলাম, বলেছিলাম যে বাকিগুলো কোঅর্ডিনেশন কেমিস্ট্রিতে আমরা পড়বো। তো এখন আমরা সেইটা জানবো। তাহলে 3টে অপশান হতে পারে, আইদার sp3 অথবা d3s অথবা dsp2। যখন sp3 হাইব্রিডেশন হচ্ছে তখন কোন কোন অরবিটাল ইনভলভড? s px py pz, 3টে ইনভলভ, তো সব প্লাস সাইন দিয়ে লিখে দিলাম। এবার অবশ্যই টেট্রাহেড্রাল হয়, টেট্রাহেড্রালের আর ছবি আঁকছি না, তোমরা নিশ্চয়ই জানো ছবি। আচ্ছা ঠিক আছে, এঁকেই দিচ্ছি। এল, এটা ধরো এল, এটা মেটাল, এরকম হবে। অবশ্যই 109 ডিগ্রি 28 মিনিট বন্ড অ্যাঙ্গেল, কারণ px py pz মানে তিনটে অ্যাক্সিস বরাবর, মানে 3 ডাইমেনশনাল একটা ফিগার। তো 3 ডাইমেনশনালি যখন 4 জন পরস্পর থেকে সব থেকে বেশি দূরত্বটা মেনটেন করে তখন সেটা 109 ডিগ্রি 28 মিনিটই হয়। যদি এটা 2 ডাইমেনশনাল হতো তাহলে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে যেত। আচ্ছা, d3s যদি হয় তাহলে কোন কোন অরবিটাল ইনভলভড, এটাও আমি বলেছিলাম ক্লাস 11-এর কেমিক্যাল বন্ডিংয়ের সময়, যে dxy dxz dyz আর তার সঙ্গে s, d3s। এবার আমরা দেখতে পাচ্ছি যে ডি অরবিটালগুলো, এটা xy প্লেনে, এটা yz প্লেনে, এটা xz প্লেনে, মানে 3টে প্লেনই এখানে ইনভলভ। তার মানে 3 ডাইমেনশনাল ফিগার মানে আবারও 4টে অরবিটাল, 4টে হাইব্রিড অরবিটাল লিগ্যান্ডের, মানে 4টে কোঅর্ডিনেট বন্ড, তারা যদি পরস্পরকে ম্যাক্সিমাম ডিস্টেন্সে রাখতে চায় তাহলে আবারও টেট্রাহেড্রালই হতে হবে আমাদের জিওমেট্রি। টেট্রাহেড্রালটাকে আমরা ব্র্যাকেটে টিডি বলি, নিশ্চয়ই জানো তোমরা, ব্র্যাকেটে টিডি লিখি আমরা। তো যাই হোক, তাহলে sp3 এবং d3s দুটো জায়গাতেই আর কি আমাদের জিওমেট্রি হবে টেট্রাহেড্রাল। এবার অনেকে আবার এটা মুখস্থ করে, dsp2-তে স্কোয়ার প্ল্যানার, d3s-এ টেট্রাহেড্রাল। মুখস্থ করলে কিন্তু মুশকিল হয়ে যাবে, ভুলে যাবে তখন। দেখো dsp2-তে আমি বলেই ফেললাম যে স্কোয়ার প্ল্যানার মানে সমতলীয়, তার মানে একটা প্লেনে থাকে, ঠিক আছে। তার মানে দুটো অ্যাক্সিস ইনভলভ। তো এইখানে ডিটা হচ্ছে dx² - y², আর এস থাকলো, আর px আর py। তো px আর py দুটো অ্যাক্সিস যদি ইনভলভড হয় তাহলে নিশ্চয়ই xy প্লেনে পুরো বিষয়টা থাকবে, প্ল্যানার হবে, এবং এটা স্কোয়ার প্ল্যানার হয়। কখনোই এখানে px এর সঙ্গে pz থাকবে না, বা py এর সঙ্গে pz থাকবে না, এইটা কিন্তু মাথায় রাখতে হবে। আমি বলছি এইখান থেকে বিভিন্ন রকমের কিন্তু এমসিকিউ কোয়েশ্চেন আসতেই পারে, যে dsp2 যখন হাইব্রিডেশন হয় কোনো কোঅর্ডিনেশন কম্পাউন্ডে, তখন হুইচ অফ দ্য ফলোয়িং অরবিটাল ইজ নট ইনভলভড ইন হাইব্রিডাইজেশন, দিয়ে তখন এখানে dz² দিল, pz দিল, dxy দিল, তখন কিন্তু মাথায় রাখতে হবে যে কোন কোন অরবিটালগুলো এক্স্যাক্টলি এইখানে ইনভলভড হয়েছে। একমাত্র d3s-এ কিন্তু আমরা দেখি যে ডি অরবিটালগুলো হচ্ছে এইগুলো, যেগুলো xy xz বা yz। বাকি কিন্তু dsp2 বা পরের দিকে যেগুলো দেখবো সেখানেও আইদার dx² - y² অথবা dz² এগুলো থাকে। তো যাই হোক, এইখানে আমরা লিখবো যে স্কোয়ার প্ল্যানার, এটাকে আমরা ব্র্যাকেটে অনেক সময় SQ আর PL লিখি সংক্ষেপে, অত বড় সবসময় লেখার জায়গা থাকে না। আচ্ছা, আমি ওই ছবিটা ওখানে ধরছে না, আমি এখানটায় আঁকছি ছবিটা, ঠিক আছে। এটা নিজেদের মতন করে এইখানটায় তোমরা এঁকে নিও। স্কোয়ার প্ল্যানারে কী হচ্ছে দেখো, মেটাল মাঝখানে, 4টে লিগ্যান্ড এরকম,
চারদিক থেকে যদি চলে আসে, তাহলে লিগ্যান্ড মেটাল লিগ্যান্ড বন্ড অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। আবার লিগ্যান্ড মেটাল লিগ্যান্ড 180 ডিগ্রি। তাহলে বন্ড অ্যাঙ্গেল এখানে হতে পারে 90 ডিগ্রি, হতে পারে 180 ডিগ্রি। ঠিক আছে, D3 এসে তো ওটাই হলো 109 ডিগ্রি 28 মিনিট। কপি করো। আচ্ছা, এখানে একটা জিনিস বলে নিই কপি করার আগে, সেটা হচ্ছে যে এই যে দেখো DsP2 আমরা বলছি sp3, আমরা এরপরে sp3d এরকম হাইব্রিডেশন দেখবো এরপরে 5 নম্বর। সেটা বলার আগে আমি এখানে একটা জিনিস বলে নিই, কারণ এটা যেহেতু মুছে দেবো এটা আর থাকবে না, সেটা তখন আর বলা হবে না। সেটা যে কখনও আমরা যদি লিখি যে sp3d, অর্থাৎ ডিটাকে আমরা পরে লিখছি, আর এখানে আমরা ডিটাকে আগে লিখেছি তারপরে এস, তো ডিটা যখনই আগে আগে লিখছি আমরা, তার মানে হচ্ছে অ্যাকচুয়ালি কী হয় দেখো, এই যে আমরা sp3 লিখেছি বা sp2 লিখেছি, এই যে এস এবং পি এগুলো কারা, মানে কোন অরবিটালের বা কোন শেলের sp, ভ্যালেন্স শেলের, মানে সব থেকে বাইরের কক্ষপথের, মানে এনতম কক্ষপথের। তাহলে এইগুলো সবাই হচ্ছে nth শেল বা nth অরবিট, সেই অরবিটের অরবিটাল এগুলো সবাই। যখনই ডিটা আগে চলে আসছে মাথায় রাখতে হবে যে এই ডিগুলো হচ্ছে n-1d, ঠিক আছে, আর এই এসটা হচ্ছে ns, ঠিক আছে, এইগুলো হচ্ছে ns আর np, এইটা হচ্ছে n-1d। এবার এইগুলো কেন বলছি তার কারণ আছে, এইগুলো নিয়ে আবার কিছু খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য আছে, সেগুলো পরে বলছি, আপাতত এটা কপি করো। এবার হচ্ছে কোঅর্ডিনেট নাম্বার 5 যদি হয় তাহলে হাইব্রিডেশন হবে sp3d অথবা dsp3। sp3dটা আমরা পরিচিত এটার সঙ্গে। sp3d যদি হয় তাহলে আমরা জানি ট্রাইগোনাল বাইপিরামিডাল শেপ হয়, টিবিপি শেপ হয়, এবং টিবিপি শেপ হলে স্ট্রাকচারটা এরকম হয়। সেন্ট্রাল মেটাল অ্যাটম এখানে থাকবে, তিনটে অন দ্য প্লেন বন্ড, এইগুলোকে আমরা বলি ইকুইটোরিয়াল, আর একটা বিলো দ্য প্লেন, একটা অ্যাবাভ দ্য প্লেন, এগুলো হচ্ছে অ্যাক্সিয়াল। এবার আমরা এটা শিখেছিলাম যে টিবিপি যখন হয় তখন অরবিটালস কোন কোন অরবিটাল ইনভলভড হয়, এস, পিএক্স, পিওয়াই, পিজেড, sp3, আর ডি হচ্ছে কোনটা, dz²। এবং আমরা অ্যাডিশনালি এটাও শিখেছিলাম যে এই তিনজন মিলিয়ে একটা sp2 হাইব্রিড অরবিটাল তৈরি করে তিনটে, যারা হচ্ছে ইকুইটোরিয়াল, আর অ্যাক্সিয়াল দুটো তৈরি হয় এই পিডি হাইব্রিডেশনের ফলে। এর ফলে অ্যাক্সিয়াল এবং ইকুইটোরিয়ালের বন্ড লেন্থগুলো আলাদা হয় ইত্যাদি শিখেছিলাম আমরা এটা। এইবার আমি বলছি যে যখন ট্রাইগোনাল বাইপিরামিডাল শেপ হবে তখন, খুব ইম্পর্টেন্ট এটা, তখন অরবিটালস ইনভলভড কী হবে, dz²। বাকিগুলো তো sp3 তো সেম, এখানেও sp3 আছে, এই ডিটা পাল্টে যাবে যখন dsp2 হবে, dsp3 যখন হবে। dsp3 যখন হবে তখন কি হয় দেখো, আমি বলছি যে এখানে মানে অ্যাকচুয়ালি এই যে টেবিলটা আমি করেছি, টেবিলটার মধ্যে দিয়ে দুটো বক্তব্য আমি বলবো যেগুলো এখান থেকে ম্যাচ করানো যাবে না, একটু গন্ডগোলের। সেটা হচ্ছে যে এরকম দেখো, আমি বলতে চাইছি যে টিবিপি যখন শেপ হবে, এই শেপটা যখন হবে তখন অরবিটালস ইনভলভড এরাই হবে, কিন্তু এই অরবিটালগুলো ইনভলভড হয়ে পরস্পরের সঙ্গে এরা হাইব্রিডাইজেশনে অংশগ্রহণ করার পরে এরা sp3d বানাতে পারে বা dsp3ও বানাতে পারে। আমি বলছি এই দু ধরনের পসিবিলিটি তৈরি হবে যখন এইভাবে মিক্সিংটা হবে। এই পার্টিকুলার পাঁচখানা অরবিটাল যখন মিক্সড হবে তখন দু ধরনের হাইব্রিডাইজেশন সম্ভব, কিন্তু জিওমেট্রি একটাই সম্ভব, সেটা হচ্ছে ট্রাইগোনাল বাইপিরামিডাল। আবার এই দু ধরনের হাইব্রিডাইজেশনই সম্ভব যখন অরবিটালগুলো হবে এরকম px, py, pz, আর ডিটা dz² না হয়ে dx² - y²। আমি বলছি যখন এই পাঁচখানা অরবিটাল ইনভলভড হবে তখনও হাইব্রিডাইজেশন কি হতে পারে, sp3d বা dsp3 দুটোই হতে পারে, কিন্তু স্ট্রাকচার মানে জিওমেট্রি একটাই হবে, সেটা আলাদা। সেটা আবার কীরকম হবে, সেটা হবে স্কোয়ার পিরামিডাল, ঠিক আছে। কীরকম হয়, স্কোয়ার মানে বেসটা একটা পিরামিড যার বেসটা হচ্ছে স্কোয়ার, তাহলে স্কোয়ার মানে চারটে লিগ্যান্ড এরকম চারদিকে থাকলো, আর একটা লিগ্যান্ড উপর থেকে চলে আসলো। তাহলে এবার
পুরো বিষয়টা একটা কীরকম হয়েছে, পিরামিডের মধ্যে দেখতে হয়েছে, স্কোয়ার পিরামিডাল। এবার আমি বলছি যে স্কোয়ার পিরামিডাল যখন জিওমেট্রি হবে তখন অরবাইটালস ইনভলভড কী হবে, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডিজেড স্কোয়ার না, কিন্তু ডিজেড স্কোয়ার হয়ে গেলে টিবিপি হয়ে যাবে, আর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হয়ে গেলে স্কোয়ার প্ল্যানার হয়ে যাবে। কিন্তু আমি বলছি যে স্কোয়ার প্ল্যানার হোক, টিবিপি হোক, যাই জিওমেট্রি হোক না কেন, দুটো ক্ষেত্রেই দু ধরনের হাইব্রিডাইজেশনই পসিবল। sp3d হাইব্রিডাইজেশন মানে সেটা এটাও হতে পারে, এটাও হতে পারে। dsp3 মানে সেটা এটাও হতে পারে, এটাও হতে পারে। কিন্তু অরবাইটালস কোনটা কোনটা ইনভলভ, ডি অরবাইটাল স্পেশালি কোনটা ইনভলভ, সেইটা শুধু পাল্টে যাবে। ঠিক আছে, টিবিপি যদি আমরা মনে রাখতে পারি, টিবিপিটা আমাদের কেমিক্যাল বন্ডিংও মনে রাখতে হয়, যেখানে পিডি তৈরি হয়। আর পিডি যখন হবে, পি আর ডি পরস্পর হাইব্রিডাইজেশনে তখনই অংশগ্রহণ করতে পারবে যখন তারা দুজনেই একই প্লেনে থাকবে। তো এটা পিজেড হলে এটা ডিজেড স্কোয়ার, এটা যদি ডিজেড স্কোয়ার হয় তাহলে অন্যটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এইভাবে মনে রাখতে হবে। কারণ কন্ডিশন নাম্বার 5 এবং 6 এই দুটোতে যে সমস্ত ডি অরবাইটাল ইনভলভড তারা কেবলমাত্র একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা, ডি এক্স ওয়াই, ডি এক্স জেড, ডি ওয়াই জেড, এরা হাইব্রিডেশনে অংশগ্রহণ করছে আমাদের এই পার্টিকুলার ভিভিটিতে কেবলমাত্র ওই D3S-এ, আর কোথাও না। কিন্তু এইবার এই দুটোর মধ্যে আবারও আমি ওই আলোচনাটাকে নিয়ে আসি যে sp3d, ডিকে যখন লাস্টে বলছি তখন এই সবাই এরা 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 সবাই হচ্ছে nth অরবিট বা nth শেলের, অর্থাৎ একদম বাইরের শেলের অরবাইটাল। এই ডিটা বাইরের শেলের, আউটার অরবাইটাল বলি আমরা। আর এটাও তাই, মানে আমার এখানে অ্যারো সাইনটা দেখাতে একটু টেকনিক্যালি গন্ডগোল হয়েছে। আমি এটা এরকম দেখাই অ্যারোটা, যে এই sp3dটা এটাকেও রিপ্রেজেন্ট করে, sp3dটা এটাকেও রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, যদি আমি dsp3 লিখতে চাই তাহলে ওই dz স্কোয়ারগুলোকে আগে নিয়ে চলে আসবে, তার মানে dz স্কোয়ার, তারপরে s আর 3টে p। ঠিক আছে, বা ঠিক আছে, অথবা ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর এস পি এক্স পি ওয়াই পি জেড। এইবার এইখানে আমরা বলবো যে এইটা হচ্ছে nth অরবিটালের, মানে একদম বাইরের অরবিটের হচ্ছে অরবিটাল, একদম বাইরের শেলের, আর এটা হচ্ছে n-1d। আচ্ছা, 6-এর ক্ষেত্রেও দুটো পসিবিলিটি, একটা হচ্ছে sp3d2 আর একটা হচ্ছে d2sp3। দুটোতেই জিওমেট্রি সেম হয়, সেটা হচ্ছে অক্টাহেড্রাল, ব্র্যাকেটে আমরা OH লিখি অনেক সময়, অথবা অক্টাহেড্রালটার আরেকটা নাম হচ্ছে স্কোয়ার বাইপিরামিডাল, দুটোই আমরা বলি একই। তো এখানে কি হয়, sp3d2 মানে s p 3টে, দুটো ডি মানে হচ্ছে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর ডি জেড স্কোয়ার, যেটা বললাম যে পয়েন্ট নাম্বার 5 আর 6 এই দুটো ডিটাই ইনভলভ থাকবে সবসময়। আর ডি এক্স ওয়াই, ওয়াই জেড, এক্স জেড এরা D3S-এ অনলি। এক্ষেত্রে কী করবো, ডি দুটোকে আগে নিয়ে চলে আসবো, তাহলে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর ডি জেড স্কোয়ারকে আগে লিখলাম, তারপরে এস, তারপরে 3টে পি। ন্যাচারালি বুঝতেই পারছো যে এইটা হচ্ছে n-1d আর এটা হচ্ছে nth অরবিটালের d। ঠিক আছে, দুটো কেসেই মানে sp3d2 যখন হবে তখনও আমি বলছি এইটা, আর d2sp3 যখন হবে তখনও এইটা, দুটো কেসেই কিন্তু জিওমেট্রিটা সেম হবে। অক্টাহেড্রাল, যেটাকে আমরা এরকমভাবে দেখিয়ে দিই একে, অক্টাহেড্রালে কি হয়, এই যে 6টা অরবিটাল, এই 6টা অরবিটালের ইকুয়াল মিক্সিং হয়। ঠিক আছে, 6টা অরবিটালের ইকুয়াল মিক্সিং হয়, তার ফলে এটা একটা কি বলবো, একটা সিমেট্রিক্যাল একটা শেপ পায়। তাহলে এইখানে কমপ্লিট হলো। এইবার এই যে n-1 n এইগুলো যে বলছিলাম, এগুলোর কারণ কি দেখো, আমরা ফোকাস করছি ডি অরবিটালটাতে, কারণ এসপিগুলো সবসময়তেই সব থেকে বাইরের কক্ষের অর্থাৎ nth শেলেরই থাকছে sp অরবিটালগুলো। ডি অরবিটাল আমরা দেখছি কখনো আউটার ডি, কখনো ইনার ডি, মানে কখনো nth অরবিটালের, কখনো n-1 এই অরবিটালের।
এবার যেখানে যেখানে n-1 ডি অরবিটালগুলো ইনভলভড সেই সমস্ত কমপ্লেক্সগুলোকে আমরা বলি ইনার অরবিটাল কমপ্লেক্স। কি বলবো? ইনার অরবিটাল কমপ্লেক্স। আমরা অনেক সময় সংক্ষেপে আইওসি লিখি, ইনার অরবিটাল কমপ্লেক্স। তো কারা কারা হবে এগুলো? n-1 ডি ইনভলভড কোন কোন হাইব্রিডেশনে? একদম শুরু থেকে দেখি। D3s, DSP2, DSP3 আর D2sp3। ঠিক আছে? আর যদি n ডি অরবিটাল যদি ইনভলভ থাকে তখন আমরা সেটাকে বলবো আউটার অরবিটাল কমপ্লেক্স, OOC, আউটার অরবিটাল কমপ্লেক্স। কোন কোন কেসে এটা হচ্ছিল? আমরা শুধুমাত্র SP2, SP3 এইগুলোকে কিন্তু এই ক্যাটাগরাইজেশনের মধ্যে আনবো না, কারণ SP বা SP3 বা SP2 মানে ওটা যে nth অরবিটালেরই, মানে nth শেলেরই S এবং P, সেটা তো মানে কি বলবো, ওটা হতেই হবে, ওটা বাধ্যতামূলক। সুতরাং ওদেরকে এর মধ্যে আমরা আনছি না। যেখানে যেখানে ডি ইনভলভ আছে সেইগুলোকে আমরা খালি দেখছি। তাহলে কোঅর্ডিনেশন নাম্বার 4-এ একমাত্র D3 আর DSP2 ছিল, আউটার ডি কিছু ছিল না। আউটার ডি কেবলমাত্র কোঅর্ডিনেশন নাম্বার 5 আর 6-এ আছে। ঠিক আছে? যেমন ধরো DSP3, সরি আমি তো আউটার লিখছি, সরি, SP3D আর SP3D2 এরা হবে আউটার অরবিটাল কমপ্লেক্স। ঠিক আছে? তাহলে এই যে আমরা এতক্ষণ কোনটা n-1তম ডি, কোনটা n-তম ডি এইগুলো বলছিলাম, সেইটা দিয়ে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে কমপ্লেক্সটা ইনার অরবিটাল কমপ্লেক্স নাকি আউটার অরবিটাল কমপ্লেক্স। ঠিক আছে? কপি করো। এরপর আমরা আসছি এক্সাম্পলে। এবার যেহেতু বলছিলাম যে কোঅর্ডিনেশন নাম্বার 4 এবং 6 এই দুটো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, তো আজকের ভিডিওতে কোঅর্ডিনেশন নাম্বার 4টা আমি বলবো, পরের ভিডিওতে 6 এবং তার পাশাপাশি কোঅর্ডিনেশন নাম্বার 2, 3 এবং 5-এর একটা দুটো করে এক্সাম্পলস। এইবার প্রথম যে এক্সাম্পলটা আমি নেব সেটা হচ্ছে যে নিকেল, NiCN4 2-, এটা 1 নম্বর এক্সাম্পল। এবার মানে কি করতে হবে এখানে, যখন এরকম কোনো কোয়েশ্চেন থাকবে যে ভ্যালেন্স বন্ড থিওরি কোনো কোয়েশ্চেন, সেটা কী করে বুঝবো না, এরকম একটা কমপ্লেক্স দেওয়া থাকবে, সেখানে সেন্ট্রাল মেটাল অ্যাটমের হাইব্রিডাইজেশন কী হবে সেটা লেখো, জিওমেট্রি কী হবে লেখো, ম্যাগনেটিক প্রপার্টি কী হবে, এই হচ্ছে কোয়েশ্চেন। তাহলে সবার আগে আমাদের কী করতে হবে যে সেন্ট্রাল মেটাল অ্যাটমটার অক্সিডেশন স্টেট জানতে হচ্ছে। তাহলে যদি এটা x হয়, x-4 = -2, তাহলে এটা অবশ্যই +2 স্টেটে আছে। তাহলে আমরা বুঝতে পারছি যে নিকেল 2+ এখানে আছে। তাহলে এক তো হচ্ছে অক্সিডেশন স্টেট 2 আর 2 নম্বর হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার 4। এইটুকু আমরা জানলাম। মেটাল অ্যাটম সম্পর্কে এইটুকু আমাদের ধারণা প্রথমে রাখতে হবে। আর লিগ্যান্ড সম্পর্কে ধারণা একটা রাখতে হবে, যেটা একদমই আননোন, একদমই নতুন আমাদের কাছে এখন। সেটা হচ্ছে লিগ্যান্ডটা দু রকম হতে পারে। আমরা একটাকে বলি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, আরেকটাকে আমরা বলি উইক ফিল্ড লিগ্যান্ড। ঠিক আছে? এবার স্ট্রং ফিল্ড বা উইক ফিল্ড লিগ্যান্ড কাকে বলে, এইগুলো লিগ্যান্ডের শ্রেণীবিভাগ করার সময় বলেছিলাম যে যখন আমরা CFT পড়বো তখন জানবো। কিন্তু সেটা যদি আমি এখনই জানিয়ে দিই তোমাদের, তাহলে ব্যাপারটা আমাদের কাছে অনেক বেশি ইজিয়ার হয়ে যাবে, মানে এই প্রবলেমগুলো সলভ করার ক্ষেত্রে। তাহলে স্ট্রং মানে বুঝতেই পারছো একটা যার ক্ষমতা অনেক বেশি, এরকম লিগ্যান্ড। আর উইক মানে যার ক্ষমতা কম। এবার এই পার্টিকুলার ভিবিটিতে ক্ষমতা বলতে আমরা কি বোঝাই? পেয়ারিং করার ক্ষমতা। ওই যে আমরা বলছিলাম একটু আগে যে যখন যখন প্রয়োজন হবে ইলেকট্রনের পেয়ারিং ঘটাবে, তো সেই ইলেকট্রনের পেয়ারিংটা ঘটানোর জন্য লিগ্যান্ড হচ্ছে সেই কাজটা করে। অবশ্যই এটা লিগ্যান্ডের স্ট্রং ফিল্ড বা উইক ফিল্ড লিগ্যান্ডের ডেফিনিশন নয় যে যারা পেয়ারিং ঘটাতে পারে তারা স্ট্রং আর যারা পেয়ারিং ঘটাতে পারে না তারা উইক, এটা ওদের ডেফিনিশন নয়, কিন্তু এটা ওদের একটা বৈশিষ্ট্য বটে। এবার স্ট্রং ফিল্ড লিগ্যান্ড মানেই তারা পেয়ারিং সবসময় ঘটাবেই তা কিন্তু নয়, পেয়ারিং ঘটার মতন একটা পরিস্থিতিও থাকতে হবে। তো আমরা ওই জন্য বলবো যে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড তারা পেয়ারিং ঘটাতে পারে, আর উইক ফিল্ডগুলো তারা পেয়ারিং ঘটাতে পারে না। তো কারা চিনবো কী করে? আপাতত আমরা এইটুকু লিখে রাখি যে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড আমরা এইভাবে দেখে বুঝবো যে এখানে কার্বন আর নাইট্রোজেন এরা হচ্ছে ডোনার অ্যাটম হিসেবে প্রেজেন্ট থাকবে। ঠিক আছে? ডোনার অ্যাটম যখনই কার্বন থাকবে, নাইট্রোজেন থাকবে, নাইট্রোজেন ধরো অ্যামোনিয়া, কার্বন ধরো যে আমরা সায়ানাইড লিখেছি, সায়ানাইড, আইসোসায়ানাইড, অ্যামোনিয়া, বিভিন্ন অ্যামিনস, নাইট্রোজেন, কার্বন যখনই ডোনার অ্যাটম তখনই তারা স্ট্রং ফিল্ড। আর উইক ফিল্ড হচ্ছে রেস্ট অফ অল আদার,
রেস্ট অফ অল আর ডোনার অ্যাটম। বাকি সমস্ত অ্যাটম যখন ডোনার অ্যাটম হিসেবে কাজ করবে তখন তারা উইক ফিল্ড লিগ্যান্ড। এবার এটা হচ্ছে একটা জেনারেল কেস, মানে এরকম না যে সবসময় এটা হবে, এর কিছু এক্সেপশনও আছে। সেই 2-4টে এক্সেপশনগুলো পরে বলছি, এখনই দরকার নেই বলার। আপাতত এটুকু জেনে রাখলাম যে যারা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড তাদের ডোনার অ্যাটম হচ্ছে কার্বন বা নাইট্রোজেন। তো এখানে যেহেতু সায়ানাইড কার্বন, সুতরাং এটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। তাহলে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড এইটুকু জানার পরে এবার আমাদের চলে আসতে হবে এখানে যে আমরা নিকেল যেহেতু আমাদের সেন্ট্রাল মেটাল অ্যাটম, তাহলে নিকেল এবং নিকেল 2+ এই দুজনের আগে ইলেকট্রন কনফিগারেশন জেনে ফেলি। তাহলে নিকেল হচ্ছে 3d8 4s2। এবার যদি বলো যে আমি নিকেলের কনফিগারেশন জানবো কী করে, তাহলে কিন্তু মুশকিল। নিকেল 28, নিকেলের ইলেকট্রনিক কনফিগারেশন এই পিরিয়ড টেবিলে পড়েছি, সুতরাং এইটুকু সবাই জানে, এইটা ধরে নিয়েই আমাদেরকে এগোতে হবে। তাহলে নিকেল 2+ নিশ্চয়ই 3d8 হবে, 4s0 হয়ে যাবে। তো সেই 4s0 4p0 4d0 এইটুকু আমরা মেনশন করলাম এখানে। কেন করলাম? কারণ ফোর্থ অরবিটটাই হচ্ছে আউটার মোস্ট অরবিট। তা আউটার মোস্ট শেল এবং তার আগের শেল এই মিলিয়ে হচ্ছে ট্রানজিশন এলিমেন্টদের ভ্যালেন্স শেল। আউটার মোস্ট মানে তার আগেরটার ডিটা অবশ্যই, আর আউটার মোস্টটা পুরোটা। তো এইটা লিখলাম আপাতত। এইবার কী করবো দেখো, এবার এই 3d8টা কেমন দেখতে হয় সেটা একটু দেখি। যে 3d8 হচ্ছে অ্যাকচুয়ালি এরকম। যদি 3d হয় তাহলে 1 2 3 4 5 6 7 8, দুটো হচ্ছে আনপেয়ার্ড, ঠিক আছে। আর এটা 4s আর এটা 4p। 4d আর লেখার দরকার নেই আমাদের এখানে বক্স করে, সেটা কেন নেই সেটা একটু পরে বুঝবে, ঠিক আছে। তা এইবার দেখো নিকেল 2+ ইন প্রেজেন্স অফ Cn- আয়ন। Cn- আয়ন যখন উপস্থিত তখন Cn- কি যেহেতু স্ট্রং ফিল্ড লিগ্যান্ড ও কী করবে, পেয়ার করাবে। পেয়ার করানো মানে কি, এই যে দুখানা আনপেয়ার্ড ইলেকট্রন আছে এদেরকে একসঙ্গে পেয়ারিং করিয়ে দেবে, মানে এটাকে তুলে এনে এখানে উইথ অপোজিট সাইন, ব্যাপারটা এরকম দেখতে হবে। তখন দেখো এই হয়ে গেল, মানে এ এসে এখানে চলে এসলো উইথ অপোজিট সাইন, তাহলে একটা অরবিটাল ভেকেন্ট হয়ে গেল। এটা 4s, এটা 4p, ঠিক আছে। 3d 4s 4p। এবারে যে ভেকেন্ট অরবিটালগুলো এরা কি করবে, হাইব্রিডেশনে যাবে। কতগুলো অরবিটাল হাইব্রিডেশনে যাবে, ঠিক যতগুলো হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার, মানে যতগুলো কোঅর্ডিনেট বন্ড তৈরি হবে, 4টে তৈরি হবে। তাহলে যেহেতু এই ডিটা ভেকেন্ট হয়ে গেল, তাহলে এই ডি, একটা এস আর এই দুটো পি সব মিলিয়ে এরা চলে যাবে কোথায়, হাইব্রিডেশনে, এবং DsP2 হাইব্রিডেশন হবে। আমরা জেনেছিলাম এর আগে যে 4 যদি হয় কোঅর্ডিনেশন নাম্বার তাহলে sp3 হতে পারে, D3s হতে পারে, আর DsP2 হতে পারে। তাহলে যেহেতু একটা ডি ভ্যাকেন্ট হয়ে গেল পেয়ারিংয়ের ফলে, তাহলে সেই ডি, তারপরে এস, আর তারপরে পি। দেখো এখানে তোমরা বুঝতেই পারছো যে এটা ইনার ডি শেল, n-1 ডি, আর NS আর NP। তাহলে এইবার আমরা এরকম লিখবো যে Ni2+, এর সঙ্গে 4টে ধরো Cn-, এইবার তো রিয়াকশানটা তো হবে। তখন আমরা কি করব, এই চারখানা 3D-কে আলাদা লিখব, যেখানে হচ্ছে ইলেকট্রন আছে পেয়ার্ড অবস্থায় এই 4টে, আর এইগুলোকে আলাদা করে লিখব DsP2, 4টে DsP2। এইখানে কি হবে, এই DsP2গুলোতে 4টে সায়ানাইড মাইনাস তাদের ইলেকট্রন পেয়ার ডোনেট করবে। আলাদা কালি দিয়ে দেখাই। তো এইটা হচ্ছে সায়ানাইড মাইনাস থেকে আসা ইলেকট্রন পেয়ার, যার ফলে 4খানা কোঅর্ডিনেট বন্ড তৈরি হলো, ঠিক আছে। এবার একটা জিনিস দেখো, DS আর দুটো পি, এই যে পিটা ওটাকে আর লিখলাম না, দরকার নেই। ওই পিটা বা তারপরে যে এই যে ডি আছে সেগুলোকে আর লেখার দরকার নেই। তাহলে এই হয়ে গেল DsP2 হাইব্রিডেশন এবং এই টোটাল কম্পাউন্ডের আমাদের স্ট্রাকচার হয়ে গেল। এবার কি বললাম, কোয়েশ্চেনটা কী হবে যে সেন্ট্রাল মেটাল অ্যাটমের হাইব্রিডেশন কত। তাহলে আমরা এবার এই কনক্লুশনগুলোতে চলে আসি। তাহলে 1 নম্বর হচ্ছে হাইব্রিডাইজেশন DsP2, 2 নম্বর হচ্ছে জিওমেট্রি। তাহলে যদি DsP2 হয় তাহলে জিওমেট্রি হচ্ছে স্কোয়ার প্ল্যানার। 3 নম্বর হচ্ছে ম্যাগনেটিক প্রপার্টি, ম্যাগনেটিক মোমেন্ট মিউ কীভাবে ডিনোট করা হয় আমরা জানি, √of n × n+2 বোর ম্যাগনেটন, যেখানে n হচ্ছে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন। এবার এখানে দেখো কোথাও কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই, তাহলে আমরা বলতে পারবো যে মিউ = 0। আর মিউ 0 মানে সিস্টেমটা হচ্ছে ডায়াম্যাগনেটিক। তাহলে এই হচ্ছে টোটাল ইনফরমেশন। আমরা সেকেন্ড কম্পাউন্ডের পর নেব NiCl4 2-,
Cl ক্লোরিন। তো তখন আমি বলছি বোর্ডের পরীক্ষায় কোশ্চেন এরকম আসে, এই পুরো জিনিসটা কিন্তু লিখতে হবে যদি বোর্ডের পরীক্ষায় কোশ্চেন আসে। কোশ্চেন কীরকম আসবে যে NiCN4 2- হচ্ছে স্কোয়ার প্ল্যানার জিওমেট্রি, কিন্তু NiCl4 2- টেট্রাহেড্রাল কেন? বা ধরো NiCN4 2- হচ্ছে ডায়াম্যাগনেটিক, কিন্তু NiCl4 2- প্যারাম্যাগনেটিক কেন? তাই এই সমস্ত ব্যাখ্যামূলক যে কোয়েশ্চেন সেখানে কিন্তু এইভাবেই আমাদের থরলি এগোতে হবে। এখানে আরও একটা জিনিস উল্লেখযোগ্য, সেটা হচ্ছে আমরা যেমন লিগ্যান্ডের ও দুরকমভাবে আমরা দুটো টাইপ বললাম, সেই রকমভাবে এই পার্টিকুলার স্পিসিসটা বা এরকম আরও যেটা থাকবে কমপ্লেক্সগুলো, এদেরও দুটো টাইপ আমরা এখান থেকে জানবো, যেগুলো আমি কমপ্লেক্স মানে কোঅর্ডিনেশন কম্পাউন্ডের যখন শ্রেণীবিভাগ পড়িয়েছিলাম তখন বলেছিলাম যে CFT পড়ানোর সময় বলবো। সেই দুটো টাইপ হচ্ছে, একটা হচ্ছে লো স্পিন কমপ্লেক্স, একটা হচ্ছে হাই স্পিন কমপ্লেক্স। এই দুটো আমাকে এখানেই ব্যাখ্যা করতে হবে। এবার এই লো স্পিন কমপ্লেক্স বা হাই স্পিন কমপ্লেক্স সম্পর্কে একটা ভুল ধারণা আমাদের থাকে। আমরা এরকম জেনারেলি বলে থাকি যে যারা যে সমস্ত ক্ষেত্রে লিগ্যান্ডগুলো কী করে পেয়ারিং করিয়ে দেয় সেখানে হচ্ছে হাই স্পিন কমপ্লেক্স তৈরি হবে, আর যেখানে পেয়ারিং হয় না সেখানে উল্টো বললাম, যেখানে পেয়ারিং করিয়ে দেয় সেখানে লো স্পিন কমপ্লেক্স হবে, এবং যেখানে পেয়ারিং হয় না সেখানে হাই স্পিন কমপ্লেক্স হবে। তো এইটা হচ্ছে একটা কী বলবো, একটা এমন একটা কথা বা এমন একটা কী বলবো শব্দবন্ধ আমি যেটা বললাম, এটা অনেক সময় ঠিক হয় অনেক সময় ভুল হয়, সেই জন্য সঠিক মিনিংটা জানতে হবে। প্রথম কথা হচ্ছে আমরা কি করে বুঝবো যে একটা কম্পাউন্ড যেটা দেওয়া আছে এটা হাই স্পিন কমপ্লেক্স না লো স্পিন কমপ্লেক্স। দুটো শব্দ আমি এখানে লিখছি আগে, দাও কী করে বুঝবো। একটা হচ্ছে হাই স্পিন কমপ্লেক্স, একটা হচ্ছে লো স্পিন কমপ্লেক্স। বুঝতেই পারা যাচ্ছে হাই স্পিন মানে যেখানে স্পিনটা অনেক বেশি। স্পিন মানে কার স্পিন? ইলেকট্রনের স্পিন অবশ্যই, প্লাস হাফ করে একটা থাকে, দুটো একসঙ্গে থাকলে প্লাস হাফ মাইনাস হাফ 0 হয়ে গেল। তাহলে যেখানে স্পিন বেশি সেখানে হাই স্পিন, যেখানে স্পিন কম সেখানে লো স্পিন। এবার হাই স্পিন লো স্পিন, হাই লো মানে কি একটা কম্প্যারিজন। তো তাহলে কম্প্যারিজনটা করতে হয় সবসময় তো কোনো একটা কিছুকে স্ট্যান্ডার্ড ধরে, তারপরে আমরা কম্পেয়ার করি, এমনি এমনি তো কম্পেয়ার হয় না। তাহলে এখানে স্ট্যান্ডার্ডটা হচ্ছে এই যে Ni2+ বিফোর হাইব্রিডাইজেশন অর বিফোর পেয়ারিং। মানে সবসময় তো পেয়ারিং হবে তা নয়। ধরো আমি যদি বলছি যে সেকেন্ড এক্সাম্পল আমরা নেব NiCl4 2-, সিএলটা তো এইখানে পড়বে না, রেস্ট অফ অল অ্যাটম। সিএল যখন ডোনার তখন তো উইক ফিল্ড লিগ্যান্ড হবে, উইক ফিল্ড হলে পেয়ারিং হবে না, ঠিক আছে? তো কি হবে যে পেয়ারিং হওয়ার আগে মানে আমরা জাস্ট অক্সিডেশন স্টেটটা বের করলাম 2, তার মানে আউটার মোস্ট শেল থেকে দুটো ইলেকট্রন চলে গেল, এইবার যা পড়ে থাকলো, ঠিক আছে, আমরা বলি পেরেন্ট আয়ন। এটা পেরেন্ট আয়ন, পেরেন্ট আয়ন বা অ্যাটম, পেরেন্ট আয়ন বা অ্যাটম বিফোর হচ্ছে পেয়ারিং অ্যান্ড বিফোর হাইব্রিডাইজেশন। সেই অবস্থায় দেখব যে এর স্পিন কত আছে। তাহলে এই অবস্থায় এর স্পিন কত? প্লাস হাফ আর প্লাস হাফ মানে 1। অ্যাকচুয়ালি স্পিন মানে টোটাল স্পিন আমরা দেখলাম। আমরা এটাকে আরেকটাও টার্ম দিয়ে ডিনোট করি, নিশ্চয়ই তোমরা জানবে, সেই টার্মটার নাম হচ্ছে স্পিন মাল্টিপ্লিসিটি, ঠিক আছে? একটু যদি এখানটা মুছে নিই আমি, তাই এটা একটু লিখে নাও নিচে। এটা নিকেলের এই ব্যাপারটা পুরো হয়ে গেল, আলাদা করে একটা লেখো এটা, যে স্পিন মাল্টিপ্লিসিটি। এইটা আমরা বের করি কীভাবে? এটাকে ডিনোট করা হয় এইভাবে 2s+1, যেখানে s হচ্ছে টোটাল স্পিন। টোটাল স্পিন বলতে এই যে প্লাস হাফ আর প্লাস হাফ কত হয়ে গেল? 1 হয়ে গেল। তাহলে টোটাল, তাহলে 2s+1 ইকুয়াল টু কত আছে? 2 × 1 + 1, এটা হয়ে গেল টোটাল স্পিন, স্পিন মাল্টিপ্লিসিটি। তা আমরা স্পিন মাল্টিপ্লিসিটি মানে বের করতেও পারি এইভাবে, আবার নাও করতে পারি। আমরা কটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে সিম্পলি ওইটা গুনে আমরা বলে দিতে পারি যে এটা হাই স্পিন হবে না লো স্পিন হবে। তাহলে কি বললাম? বিফোর পেয়ারিং অ্যান্ড হাইব্রিডাইজেশন আমরা দেখব যে এই পেরেন্ট সিস্টেমটাতে কতগুলো আনপেয়ার্ড ইলেকট্রন আছে, দুটো আছে। এবার কম্পাউন্ড তৈরি হয়ে যাওয়ার পরে আমরা দেখব যে আনপেয়ার্ড ইলেকট্রনের সংখ্যা বাড়লো না কমলো। যদি দেখি যে আনপেয়ার্ড ইলেকট্রনের সংখ্যা কমে গেছে, এখানে অবশ্যই কমে গেছে, কারণ আমাদের এই যে ফাইনাল যে সিস্টেম NiCN4, এখানে কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই, ডায়াম্যাগনেটিক হয়েছে, সুতরাং আনপেয়ার্ড ইলেকট্রনের সংখ্যা কমে গেছে। তাহলে যখনই পেরেন্ট সিস্টেমের তুলনায় আনপেয়ার্ড ইলেকট্রনের সংখ্যা কমে গেল, তার মানে এখানে স্পিন কমে গেল। স্পিন যদি কমে গেল তার মানে এটা অবশ্যই লো স্পিন কমপ্লেক্স, ঠিক আছে? তাহলে আমরা আমাদের যে কনক্লুশনে আমরা এসেছিলাম, এক হচ্ছে
হাইব্রিডাইজেশন, জিওমেট্রি, ম্যাগনেটিক মোমেন্ট, 4 হচ্ছে ডায়াম্যাগনেটিক না প্যারাম্যাগনেটিক, আর 4th হচ্ছে লো স্পিন না হাই স্পিন, তাহলে এটা লো স্পিন কমপ্লেক্স। আমি আরও একবার বলে দিচ্ছি কী করে চিনবো। প্যারেন্ট আয়নটার বা অ্যাটমটার যেখানে আয়ন হতে হবে না, যেমন ধরো NiCO4, তাহলে সেখানে Ni 0 স্টেটে থাকে, আয়ন তৈরি হয় না, তখন ওই 0 স্টেটের 3D8 4s2 এইটাকে নিয়েই আমরা তখন চিন্তা ভাবনা করবো যে এখানে স্পিন যত, তার তুলনায় কমপ্লেক্সে স্পিন কমছে না বাড়ছে, যদি কমে যায় তাহলে লো স্পিন। এবার হাই স্পিনটা কিন্তু আবার কীভাবে হবে, এটার রেসপেক্টে হবে না, হাই স্পিনটা হবে হচ্ছে এই লো স্পিনের রেসপেক্টে। লো স্পিন কমপ্লেক্সে টোটাল যা স্পিন এখানে তো 0, তার তুলনায় যদি বেশি স্পিন হয় তখন সেটা হাই স্পিন কমপ্লেক্স। আমরা সেকেন্ড এক্সাম্পলে আসছি, যেটা হচ্ছে NiCl4 2-, এটা কপি করো, তাহলে NiCl4 2-, আবার ওইখানে নিকেল +2 স্টেটে আছে, তাহলে Ni2+এর এক হচ্ছে অক্সিডেশন স্টেট 2 মানে +2, আর কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 4, তাহলে Ni হচ্ছে 3D8 4s2, Ni2+ হচ্ছে 3D8 4s0 4p0 4d0। এবার এটাকে লিখি আরেকবার, (3D8) হয়ে গেল, এটা 4s, এটা 4p, ঠিক আছে। এবার দেখো, যেহেতু Cl, আচ্ছা আমরা ওখানে লিখিনি লিগ্যান্ডটা, এখানে লিখতে হতো আমার যে লিগ্যান্ডটা কী রকমের। লিগ্যান্ডটা হচ্ছে এখানে উইক ফিল্ড লিগ্যান্ড, যেহেতু কার্বন বা নাইট্রোজেন কেউই ডোনার নয়, তাহলে উইক ফিল্ড কী করবে, পেয়ার করাতে পারবে না, পেয়ারিং হবে না। তাহলে পেয়ারিং যদি না হয় তাহলে ডিরেক্টলি এই যে 4s আর এই যে 4p, এই 4খানা ভেকেন্ট অরবিটাল, এরা চলে যাবে কোথায়, হাইব্রিডাইজেশনে, কারণ 4খানাই আমার কন্ডেন্সড তৈরি হবে। তাহলে কি হলো, পেরেন্ট যে আয়নটা, পেরেন্ট আয়ন যদি স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের উপস্থিতিতে থাকে তাহলে প্রথমে পেয়ারিং হবে, তারপরে হাইব্রিডেশনে যাবে। আর যদি উইক ফিল্ড লিগ্যান্ড হয় তাহলে পেয়ারিং হচ্ছে না, মানে ক্লোরিন Cl- এর ক্ষমতা নেই যে একে তুলে এনে এইখানে বসাবে, মানে পেয়ারিং করাবে। তো আমরা তখন সরাসরি চলে যাব হাইব্রিডাইজেশনে। এবার এই যে আমি কথাটা বললাম এইমাত্র যে একে তুলে এনে এখানে বসানো, পেয়ারিং মানে অ্যাকচুয়ালি এটা ভিভিটিতে বোঝানোর জন্য এরকম বলা হয় আর কি। বাস্তবে ঘটনাটা যা ঘটে সেটা আমরা CFTতে গিয়ে জানবো, ঠিক আছে। সুতরাং এইরকম কোনো ধারণা মানে থাকা ভুল অ্যাকচুয়ালি, যে ইলেকট্রনটা ওইখান থেকে উঠে গিয়ে এখানে চলে আসে, এরকমটা আসলে হয় না। আসলে কি হয় আবার বলছি, CFTতে জানবো, কিন্তু ভিভিটি বোঝার জন্য আমরা এইভাবে এগোতেই পারি। তাহলে এই যে হয়ে গেল, এরা সবাই মিলে sp3 বানিয়ে ফেললো। তাহলে এইবার Ni2+ আর 4টে Cl- ফাইনালি কী করবে, তাদের দেখতে কেমন হবে, তাহলে তাদের যেমন দেখতে হবে সেটা এই পুরোটাকে নিয়ে লিখতে হবে আমাকে। এই যে sp3 হয়ে গেল, এটা sp3 4টে 1 2 3 4, তাহলে এই 4টেতে 4খানা Cl- তার ইলেকট্রন পেয়ার ডোনেট করে দিল। এইবার এই যে টোটাল আমাদের কমপ্লেক্স তৈরি হলো, আমরা কি দেখতে পাচ্ছি, প্রথম কনক্লিউশন হাইব্রিডাইজেশন sp3, সেকেন্ডলি জিওমেট্রি অবশ্যই টেট্রাহেড্রাল, 3 নম্বর হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট, মিউ ইকুয়াল টু √n × n+2, কত আছে, দুটো আনপেয়ার্ড ইলেকট্রন দেখতে পাচ্ছি আমরা। তাহলে দুটো আনপেয়ার্ড ইলেকট্রন, তাহলে 2 × 2+2 মানে 2 2 4 8 √8 বোর ম্যাগনেটন। যেহেতু ম্যাগনেটিক মোমেন্ট পজিটিভ, সুতরাং আমরা বলবো দিস ইজ প্যারাম্যাগনেটিক, ঠিক আছে। এইবার হয়ে গেল কম্প্যারিজনটা, বোঝা গেল যে এটা প্যারাম্যাগনেটিক কেন আর আগেরটা ডায়াম্যাগনেটিক কেন। এইবার 5th হচ্ছে এটা লো স্পিন না হাই স্পিন। তাহলে লো স্পিন না হাই স্পিন এইটা আমরা কি বললাম, বুঝবো কার রেসপেক্টে, ওই লো স্পিনের রেসপেক্টে। আমরা দেখলাম যে পেরেন্ট যে অ্যাটম, পেরেন্ট যে আয়ন, পেরেন্ট আয়নে যতগুলো আনপেয়ার্ড ইলেকট্রন আছে এখানে ততগুলোই আনপেয়ার্ড ইলেকট্রন আছে, সুতরাং এর স্পিন বেড়ে গেছে তা কিন্তু নয়। পেরেন্ট আয়নেও যত ছিল স্পিন 1/2 + 1/2, এখানেও তাই, টোটাল স্পিন হচ্ছে 1/2 + 1/2। কিন্তু আমরা হাই স্পিন কেন বলছি, হাই স্পিন তার কারণ হচ্ছে যে যদি এখানে, এই কথাটা খুব মন দিয়ে শুনবে, যদি এখানে উইক ফিল্ডের বদলে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড থাকতো তাহলে কি হতো।
তাহলে পেয়ারিং হতো, মানে এই ইলেকট্রনটা এখানে চলে আসতো, পেয়ারিং হতো, যেটা আমরা আগের এক্সাম্পলে দেখলাম। তাহলে যদি এরকম হয় যে পেয়ারিং হওয়ার সম্ভাবনা আছে, মানে অ্যাকচুয়ালি লিগ্যান্ডটা উইক বলে পেয়ারিং হচ্ছে না, যদি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড থাকতো তাহলে পেয়ারিং হতো। এইরকম যখন যখন সিচুয়েশান আসবে আমরা সেগুলোকে বলবো হাই স্পিন কমপ্লেক্স। এবার এইটা বলা মানেই যে যদি এখানে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড থাকতো তাহলে পেয়ারিং হতো, এইটা বলা মানেই হচ্ছে যে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড থাকলে যে কম্পাউন্ডটা তৈরি হয় সেটারও অ্যাকচুয়ালি বাস্তবে অস্তিত্ব আছে, এবং যেটা আমরা শুরুতেই করলাম। তো তাই জন্য আমি তখন বলছিলাম যে এবার স্ট্রং ফিল্ড লিগ্যান্ড যখন ছিল CN মাইনাস, তখন যখন ওখানে লো স্পিন কমপ্লেক্স তৈরি হলো, আমি বললাম যে হাই স্পিন কমপ্লেক্সটা ডিফাইন্ড হবে উইথ রেসপেক্ট টু লো স্পিন কমপ্লেক্স। লো স্পিন কমপ্লেক্সের থেকে যদি কোথাও বেশি থাকে আনপেয়ার্ড ইলেকট্রন মানে স্পিন, তাহলে সেটা হাই স্পিন। সুতরাং এটা হাই স্পিন প্রোভাইডেড সেন্ট্রাল মেটাল আয়নের অক্সিডেশন স্টেটটা সেম থাকতে হবে, ঠিক আছে। তাহলে লাস্টলি আমরা কি লিখবো এখানে, যে দিস ইজ হাই স্পিন কমপ্লেক্স, ঠিক আছে। আমার মনে হয় যদি তোমাদের বিষয়টা ক্লিয়ার না হয় আমি আরও একবার বলে দিই। প্রথমে আমরা কি দেখলাম, নিকেল 2+ পেরেন্ট আয়নে সেখানে দুটো আনপেয়ার্ড ইলেকট্রন আছে। এবার যেই এখানে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড এলো CN মাইনাস, তখন আমরা দেখলাম আনপেয়ার্ড ইলেকট্রন হয়ে গেল 0 ফাইনালি কমপ্লেক্স তৈরি হওয়ার পরে। তাহলে যেহেতু আনপেয়ার্ড ইলেকট্রনের সংখ্যা কমে গেল, স্পিন কমে গেল, তাই এটা হয়ে গেল লো স্পিন। আর যখন এখানে এসে গেল উইক ফিল্ড লিগ্যান্ড ফর এক্সাম্পল Cl মাইনাস, আমরা দেখলাম যে স্ট্রং ফিল্ডের তুলনায় এখানে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন বেশি, স্পিনটা বেশি, তাই জন্য এটা হয়ে গেল হাই স্পিন, ঠিক আছে। আমরা লো স্পিনকে ডিফাইন করব উইথ রেসপেক্ট টু প্যারেন্ট আয়ন, আর হাই স্পিনকে ডিফাইন করব উইথ রেসপেক্ট টু লো স্পিন। এইটা যদি আমরা না করি তাহলে গন্ডগোল হবে। গন্ডগোলটা কি হবে সেটা থার্ড এক্সাম্পলটা দেখো থার্ড এক্সাম্পল হচ্ছে Zn অ্যামোনিয়া 4 2+। তাহলে Zn 2+ স্টেটে আছে নিশ্চয়ই, এটা তো 0 নিউট্রাল লিগ্যান্ড। তাহলে অক্সিডেশন স্টেট হচ্ছে +2, কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 4, আর লিগ্যান্ডটা কীরকম এখানে অ্যামোনিয়া, তাহলে নাইট্রোজেন ডোনার হলে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, তাহলে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। এবার Zn হচ্ছে 3D10 4s2, তাহলে Zn 2+ হয়ে গেল 3D10 4s0 4p0 4d0। 3D10 মানে কীরকম হবে, সব জায়গাতেই দুটো করে ইলেকট্রন থাকবে, তবে তো 3D10 হলো। এটা 4s, এটা 4p। এবার দেখো স্ট্রং ফিল্ড লিগ্যান্ড কী করবে, পেয়ারিং করবে। এইবার খুব ভালো করে লক্ষ্য করো, এখানে পেয়ারিং হওয়ার কি কোনো উপায় আছে? নেই তো, সবকটা ইলেকট্রন অলরেডি পেয়ার্ড। যদি এখানে আনপেয়ার্ড কেউ থাকতো, যেহেতু 3D10 এখানে পেয়ারিং হওয়ার কোনো উপায় নেই। আমি বলছি যদি এখানে একটা ইলেকট্রন কম থাকতো, ঠিক আছে, এখানে একটাই ধরো আছে 3D9, তাহলেও পেয়ারিং হতো না। কেন, এ কোথায় যাবে? সবকটাতে দুটো ইলেকট্রন তো রয়েছে, একটা অরবিটালে দুটোর বেশি ইলেকট্রন থাকতে পারে না। যদি এটা এরকম হতো তখন আমরা বলতাম যে হ্যাঁ এটা উঠে এখানে চলে আসতে পারবে এবং পেয়ারিং হতে পারবে। তাহলে আপ টু 3D8 পেয়ারিংটা সম্ভব, ঠিক আছে। 3D9 হয়ে গেলে পেয়ারিং সম্ভব না, 3D10 হয়ে গেলেও পেয়ারিং সম্ভব না। এইবার এখানে তুমি দেখো যেটা বলছিলাম যে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড পেয়ারিং করতে পারে, পেয়ারিং করবেই তা নয়, তো পেয়ারিং হওয়ার মতন পরিস্থিতি থাকতে হবে। এখানে পেয়ারিং হওয়ার কোনো পরিস্থিতি নেই, তাই জন্য স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হওয়া সত্ত্বেও পেয়ারিং হচ্ছে না। পেয়ারিং যদি না হয় তাহলে সরাসরি এরা হাইব্রিডেশনে চলে যাবে, যেটা আমি একটু আগে বললাম NiCl4 ডোমেনের ক্ষেত্রে, যে পেয়ারিং হচ্ছে না তাই ডিরেক্টলি চলে গেল কোথায়, হাইব্রিডেশন। তাহলে sp3 হয়ে গেল। তাহলে sp3 যদি হয় তাহলে আমরা লিখবো যে হাইব্রিডেশন sp3 এখানে, তাহলে জিওমেট্রি হয়ে গেল টেট্রাহেড্রাল, এটা 1 নম্বর, এটা 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর এইবার তুমি দেখো, এইবার ম্যাগনেটিক মোমেন্ট কী হবে, 0 হবে না। 4টে অ্যামোনিয়া এই 4খানা যখন sp3 বানিয়ে ফেলবে, তো এই 4টেতে একটা করে ইলেকট্রন পেয়ার দিয়ে দিল, তাহলে আর কি কোথাও কোনো আনপেয়ার্ড ইলেকট্রন থাকবে না। আনপেয়ার্ড ইলেকট্রন যেহেতু নেই, ঠিক আছে, কারণ আনপেয়ার্ড ইলেকট্রন ইকুয়াল টু 0, তাই ম্যাগনেটিক মোমেন্ট 0।
তাই জন্য এটা হয়ে গেল ডায়া ম্যাগনেটিক। এখন তুমি আমাকে বলবে যে এটা হাই স্পিন না লো স্পিন। আমরা কিভাবে বললাম যে হাই স্পিন লো স্পিন আমরা কিভাবে ডিফাইন করব? পেরেন্ট যে আয়ন, পেরেন্ট আয়নের তুলনায় কম্পাউন্ড বা কমপ্লেক্স যখন তৈরি হয়ে গেল সেইখানে স্পিনটা চেঞ্জ হচ্ছে কিনা, নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন বাড়ছে না কমছে সেটা আমরা দেখব। তো আমি আরেকটা লাইন লিখিনি যদিও, সেটা লিখেও দিই এখানে। মানে ধরো এরকম হলো, আর লাস্ট যে লাইনটা আমি লিখছিলাম বাকি দুটোর ক্ষেত্রে, সেটা সবসময় লেখার দরকার পড়ে তাও নয়। এই লাইনটা আমরা লিখছিলাম, তো এই যে 3D8, এটা হচ্ছে 3D8 সরি 3D10 হয়ে গেল। আর এই চারটে হচ্ছে sp3। এই sp3-তে কে দিয়েছে ইলেকট্রন পেয়ারগুলো? অ্যামোনিয়া দিয়েছে। তাহলে আমি দেখছি কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই। তাহলে আনপেয়ার্ড ইলেকট্রন এখানেও নেই, পেরেন্ট আয়নেও আনপেয়ার্ড ইলেকট্রন নেই, এখানেও আনপেয়ার্ড ইলেকট্রন নেই। তার মানে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন বাড়েও নি কমেও নি। সুতরাং আমরা এটাকে হাই স্পিন লো স্পিন বলতে পারি না, ঠিক আছে? হাই স্পিন লো স্পিনের ক্যাটাগরিতে এই এক্সাম্পলটা আসবেই না, ঠিক আছে? অনেক স্টুডেন্ট বা অনেক টিচাররা এরকম বলেন যে এটা হচ্ছে একটা লো স্পিন কমপ্লেক্স। কেন লো স্পিন? কারণ স্ট্রং ফিল্ড লিগ্যান্ড থাকলে লো স্পিন হবে, কারণ ও পেয়ারিং করিয়ে দেয়, যেহেতু মানে দিতে পারে, দেয় যে তা নয়, দিলে এখানেও দিত, কিন্তু এখানে পেয়ারিং করানোর জায়গায় নেই। তো এই মিসকনসেপশনটা আমাদের তৈরি হয় যে যখনই স্ট্রং ফিল্ড লিগ্যান্ড আছে তার মানেই হচ্ছে সেখানে লো স্পিন কমপ্লেক্স তৈরি হবে, এবং যখনই উইক ফিল্ড লিগ্যান্ড তখনই সেখানে হাই স্পিন কমপ্লেক্স তৈরি হবে। কিন্তু এইখানে বাস্তবে যেটা হয়, এটা অ্যাকচুয়ালি এটাকে আমরা হাই স্পিন বা লো স্পিন কিছুই বলবো না, বলতে পারবো না। কেন পারবো না? কারণ হাই স্পিন তখনই বলবো যখন পেরেন্ট আয়নের তুলনায়, লো স্পিন তখনই বলবো যখন পেরেন্ট আয়নের তুলনায় ইলেকট্রনের সংখ্যা, আনপেয়ার্ড ইলেকট্রনের সংখ্যা কমে যাবে, তখনই হবে লো স্পিন। আর লো স্পিন যদি থাকে তবেই তো তার রেসপেক্টে হাই স্পিন আসবে। শুধু একজন হাই স্পিন বললে তো হবে না, তাহলে তার করেসপন্ডিং কেউ লো স্পিনও থাকতে হবে। মানে কম্প্যারিজন যখন হবে তখন তো খারাপ ভালো দুটোই একসঙ্গে থাকবে, তা না হলে কার সঙ্গে কার কম্প্যারিজন হবে? তাহলে লো স্পিন যেহেতু এখানে সম্ভব নয়, এটাকে যেহেতু লো স্পিন বলা যাবে না, তাই জন্য Zn2+ কোনো কমপ্লেক্সেই আমরা হাই স্পিনও বলতে পারবো না, লো স্পিনও বলতে পারবো না। তাহলে হাই স্পিন লো স্পিন কমপ্লেক্স, এই ধারণা আমাদের খুব স্পষ্ট থাকা প্রয়োজন। এটা কপি করো যে স্পিন মাল্টিপ্লিসিটি হচ্ছে 2s+1, যেটা বললাম একটু আগে, যেখানে এস হচ্ছে টোটাল স্পিন বা নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন বাই 2। এবার এখানে তুমি যদি এসের জায়গায় নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন বাই 2 করো, তাহলে 2 আর 2 কেটে যাবে, তাহলে পড়ে থাকবে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন +1। এটাও একটা ফর্মুলা হতে পারে স্পিন মাল্টিপ্লিসিটির, ঠিক আছে? এখান থেকে কিন্তু MCQ কোয়েশ্চেন আসতে পারে, তো সবই আমাদের কিন্তু জেনে রাখতে হবে। বলছে ডিউরিং পেয়ারিং হওয়ার সময় স্পিন মাল্টিপ্লিসিটি অর স্পিন মাল্টিপ্লিসিটি কমে যাওয়া মানে স্পিন কমে যাওয়া আলটিমেটলি, তো সেটা কমে যাচ্ছে, ডিক্রিজেস, হুইচ রেজাল্টস ইন ফর্মেশন অফ লো স্পিন কমপ্লেক্স। তাহলে লো স্পিন কমপ্লেক্স কখন তৈরি হবে? যদি স্পিন মাল্টিপ্লিসিটি কমে যায়। কার কমে যায়? পেরেন্ট যে আয়ন বা গ্রাউন্ড স্টেট অফ দ্য আয়ন, সেখান থেকে যদি স্পিন কমে যায়, মানে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন যদি কমে যায়, তাহলে লো স্পিন হবে। তাহলে ইন লো স্পিন কমপ্লেক্স স্পিন অফ সেন্ট্রাল মেটাল অ্যাটম অর আয়ন ইন দ্য কমপ্লেক্সের মধ্যে স্পিন কি হবে? কম হচ্ছে, লেস দ্যান গ্রাউন্ড স্টেট স্পিন অফ সেন্ট্রাল মেটাল অ্যাটম অর আয়ন। গ্রাউন্ড স্টেট স্পিন মানে হচ্ছে কখন? বিফোর হাইব্রিডাইজেশন অ্যান্ড বিফোর পেয়ারিং এবং হাইব্রিডাইজেশন হওয়ার আগের যে অবস্থা আয়নটার, সেন্ট্রাল মেটাল আয়নটার বা অ্যাটমটার, তখন যা স্পিন ছিল তার থেকে কমপ্লেক্সে কী হবে? স্পিন কমে যাবে। সেটাই হচ্ছে আমরা চিনব লো স্পিন কমপ্লেক্স হিসেবে। এইবার বলছে ইফ স্পিন অফ সেন্ট্রাল মেটাল অ্যাটম অর আয়ন ইজ হাইয়ার দেন দ্যাট ইন লো স্পিন কমপ্লেক্স। যদি এরকম কোনো কমপ্লেক্স পাওয়া যায় যেখানে লো স্পিন কমপ্লেক্সের তুলনায় ওই পার্টিকুলার কমপ্লেক্সটাতে সেন্ট্রাল মেটাল অ্যাটমের স্পিনটা বেশি আছে, তখন সেই কমপ্লেক্সটাকে আমরা বলবো যে হাই স্পিন কমপ্লেক্স, ঠিক আছে? দেন উই গেট আ হাই স্পিন কমপ্লেক্স প্রোভাইডেড অক্সিডেশন স্টেট অফ সেন্ট্রাল মেটাল অ্যাটম অর আয়ন ইজ সেম ইন বোথ দ্য কম্পাউন্ডস। দুটো কম্পাউন্ডে কিন্তু অক্সিডেশন স্টেটটা সেম হতে হবে। আমরা যেমন বললাম NiCN4 2-, NiCl4 2-, দুটোতেই কিন্তু নিকেল +2 স্টেটে আছে। তো নিকেল একটায় +2 স্টেটে আছে, একটায় +4 স্টেটে আছে, তখন আমরা কম্পেয়ার করতে পারি না এটা হাই স্পিন আর লো স্পিন, অক্সিডেশন স্টেটটা সেম থাকতে হবে। আর লাস্ট বলছে পেয়ারিং, লাস্ট না অ্যাকচুয়ালি এই পাঁচটার একটা কনসলিডেটেড ফর্ম লাস্টে লিখবো আর কি। আপাতত লাস্ট পয়েন্ট হচ্ছে পেয়ারিং হ্যাজ নট অকার্ড
পেয়ারিং ঘটেনি তার মানে এটা নয় যে এখানে তোমার হচ্ছে লো স্পিন কমপ্লেক্স তৈরি হবে, সরি হাই স্পিন কমপ্লেক্স তৈরি হবে। ডাজ নট মিন দ্য কমপ্লেক্স ইজ আ হাই স্পিন কমপ্লেক্স। NiCl4 এ পেয়ারিং হয়নি, ওখানে হাই স্পিন কমপ্লেক্স তৈরি হয়েছে, কিন্তু পেয়ারিং হয়নি মানেই হাই স্পিন কমপ্লেক্স তৈরি হবে, এইটা একটা মিসকনসেপশন, এটা ভুল ধারণা। কেন? তার এক্সাম্পল আমরা বললাম জিঙ্কের, সেটাই লিখেছি, ইন কমপ্লেক্সেস অফ Zn2+ পেয়ারিং ক্যান নট অকার অ্যাট অল। পেয়ারিং মোটেই হতে পারে না। কেন হতে পারে না? অ্যাজ দেয়ার ইজ নো অপশন ফর পেয়ারিং ইন D10 কনফিগারেশন। অলরেডি D10, পেয়ারিংটা হবে কোত্থেকে? পেয়ারিং স্ট্রং ফিল্ড লিগ্যান্ড এলেও হবে না, উইক ফিল্ড এলে তো হবেই না। সুতরাং পেয়ারিং কখনোই ঘটতে পারে না, পেয়ারিং হওয়ার কোনো অপশানই নেই। তো যেখানে পেয়ারিং হওয়ারই কোনো অপশান নেই, সেখানে পেয়ারিং হলে পরে লো স্পিন হতো, কিন্তু পেয়ারিং হওয়ার অপশান নেই মানে লো স্পিন হবে না। আর লো স্পিন কমপ্লেক্স হবে না মানে তার সঙ্গেই তো তুলনা করবো হাই স্পিনে, সুতরাং হাই স্পিনও হবে না। ফলে আমরা বলছি যে সো হাই স্পিন লো স্পিন কনসেপ্ট ইজ নট ভ্যালিড ইন দিস কেস। মানে যে সমস্ত কেসে আমরা দেখবো যে পেয়ারিং ঘটার কোনো সম্ভাবনাই নেই, ইলেকট্রনিক কনফিগারেশনটাই ওরকম, সেখানে আমরা হাই স্পিন লো স্পিন কমপ্লেক্স বলবোই না, নট ডিফাইন্ড বলবো। Zn(NH3)(2+) যেটা আমরা করলাম এক্ষুনি, যদি বলে যে ওটা হাই স্পিন না লো স্পিন, তাহলে আনসার হবে নট ডিফাইন্ড। এবার এই 5খানা পয়েন্টের সামারি 6 নম্বর পয়েন্টে আছে। বলছে যে পেয়ারিং যদি হয় তাহলে অবশ্যই লো স্পিন। আর পেয়ারিং ক্যানট অকার অ্যাট অল, পেয়ারিং যদি ঘটার কোনো সম্ভাবনাই নেই, যেমনটা Zn2+ এর ক্ষেত্রে বললাম, তাহলে আমরা বলবো নট ডিফাইন্ড, হাই স্পিন লো স্পিন ওসব বলা যাবে না। আর পেয়ারিং কুড হ্যাভ অকার্ড, পেয়ারিং মানে হতে পারতো। কীভাবে পারতো? ব্র্যাকেটে লিখেছি, হ্যাড স্ট্রং ফিল্ড লিগ্যান্ড বিন প্রেজেন্ট, মানে যদি স্ট্রং ফিল্ড যদি প্রেজেন্ট থাকতো তাহলে হয়তো পেয়ারিং হতে পারতো, এই রকম সম্ভাবনা যেখানে আছে, ঠিক আছে, পেয়ারিং হতে পারতো কিন্তু হয়নি, সেগুলো হচ্ছে হাই স্পিন। ঠিক আছে, প্রথম যে এক্সাম্পল দুটো বললাম সেই দুটোকে তুমি যদি আবার রিকল করো তাহলেই বুঝতে পারবে। NiCl4 2-, আমরা এটাকে হাই স্পিন দেখেছিলাম, হাই স্পিন। তো এটা হচ্ছে বলছে যে পেয়ারিং কুড হ্যাভ অকার্ড, পেয়ারিং এখানে হতে পারতো যদি লিগ্যান্ডটা Cl না হয় কোনো স্ট্রং ফিল্ড থাকতো। তো সেটা তো আমরা দেখেইছি যে যদি লিগ্যান্ডটা Cl এর বদলে সায়ানাইড হতো তাহলে এখানে আমরা দেখেছিলাম যে এখানে লো স্পিন কমপ্লেক্স তৈরি হয়েছিল। সুতরাং যে সমস্ত কেসে একটা অপশান আছে লো স্পিন কমপ্লেক্স তৈরি হওয়ার, সেটা হচ্ছে হাই স্পিন কমপ্লেক্স। ঠিক আছে, আর যেখানে কোনোভাবেই পেয়ারিংই ঘটতে পারে না সেখানে নট ডিফাইন্ড। আর ফাইনালি আমরা বলছি যে লো স্পিন কমপ্লেক্সের আরেকটা নাম হচ্ছে স্পিন পেয়ার্ড কমপ্লেক্স, যেহেতু পেয়ারিং হয়ে যাচ্ছে। আর হাই স্পিনকে আমরা বলছি স্পিন ফ্রি কমপ্লেক্স, যেহেতু পেয়ারিং হচ্ছে না। ঠিক আছে, এইটুকু বলে আজকের ভিডিও শেষ করলাম। ভ্যালেন্স বন্ড থিওরির কোঅর্ডিনেশন নাম্বার 4-এ এখনও বেশ কিছু এক্সাম্পল দেওয়া বাকি, সেগুলো নেক্সট ভিডিওতে দেবো। তারপরে কোঅর্ডিনেশন নাম্বার 6 পড়িয়ে আমরা আর একটা কোঅর্ডিনেশন নাম্বার 2, 3, 5-এর একটা দুটো করে এক্সাম্পল দেখিয়ে ভ্যালেন্স বন্ড থিওরি শেষ করবো আগামী ভিডিওতে। যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, কারণ তোমরা যত বেশি আমার ভিডিওগুলো শেয়ার করবে তত বেশি স্টুডেন্টসদের কাছে ভিডিওগুলো পৌঁছবে এবং আমার পরিশ্রম অবশ্যই সফল হবে, এই আশা রেখে ভিডিও শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।